গতদিন আমরা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম এবং নন হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমের কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আজকে থেকে আমরা কিভাবে সলিউশন করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম সেটা কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখব। তো এক্সাম্পলে যাওয়ার আগে আমি প্রথমে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি। সবসময় আমি বলছি যে যখন সিস্টেম নিয়ে কাজ করবা তখন আগে সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম ছিল ওইটা যদি একটু চিন্তা করো তাহলে দেখবা যে কম্পেয়ার করতে এবং বুঝতে সুবিধা হবে। তো একটু চিন্তা করে দেখো যে আমাদের গত ক্লাসে আমরা বলছিলাম যে হোমোজেনাস সিস্টেমের জেনারেল ফর্ম হচ্ছে এটা, যেখানে এই ক্যাপিটাল এক্স এগুলো হচ্ছে ক্যাপিটাল এ এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর, যেখানে ভ্যারিয়েবল গুলো আছে। আর এ হচ্ছে একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। সেটা হচ্ছে যদি সিস্টেমটা যদি এন বাই এন হয় তাহলে এন বাই এন এন সংখ্যক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে এটা হবে এন বাই এন ম্যাট্রিক্স। আর নন হোমোজিনিয়াসের বেলায় সাথে একটা প্লাস এফ ছিল। তো যেহেতু আমরা নন হোমোজিনিয়াস সলভ করবো না, সো আপাতত আমরা হোমোজিনিয়াসটা এখন দেখতেছি। তো হোমোজিনিয়াস এই যে সিস্টেমটা আছে সেটার অ্যানালগ, অর্থাৎ মানে সেটার কাছাকাছি বা সেটার মতো সিঙ্গেল ইকুয়েশন যদি আমি লিখি তাহলে সেটা কিরকম ছিল, যে ওয়াই প্রাইম এক্স প্রাইমের জায়গায় আমি আচ্ছা ছোট হাতের এক্স দিয়ে লিখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যে একটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন চিন্তা করতেছি একটা ভেরিয়েবলের সাপেক্ষে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ডিএক্স বাই ডিটি সমান সমান হুইচ ইজ এক্স প্রাইম হুইচ ইজ ইকুয়ালস টু এর বদলে ধরো এখানে তো এ হচ্ছে ম্যাট্রিক্স, আমি ছোট হাতের এ নিলাম যেটা একটা স্কেলার কোএফিসিয়েন্ট ইনটু এক্স, যেহেতু এখানেও এক্স আছে। আমি সিস্টেম চিন্তা না করে সিঙ্গেল ইকুয়েশনের সাপেক্ষে চিন্তা করে আগে দেখতে যাচ্ছি। তো আমরা মনে করে দেখো যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ এক্স, এই টাইপের একটা সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তোমার থাকে, যেখানে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এইটা সলভ করার সময় আমরা আসলে কিভাবে করছিলাম, আমরা বলছিলাম যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি তার একটা কনস্ট্যান্ট মাল্টিপল হয়, ওই ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করলেও দেখা যাচ্ছে ওই ফাংশনেরই একটা কনস্ট্যান্ট মাল্টিপলের সমান হচ্ছে। তখন আমরা ধরে নিয়েছিলাম এক্স ইজ ইকুয়াল টু তাহলে ই টু দি পাওয়ার এম টি, এই টাইপের কোনো ফাংশন হবে। অক্সিলারি ইকুয়েশন বের করছিলাম। ভুলে গেলে আবার আগের জিনিসগুলো দেখলে মনে পড়বে। তো এইটা একটা ট্রায়াল সলিউশন ধরছিলাম যে এক্স এর যে সলিউশনটা তাহলে সেটা এরকম একটা ফর্মের হবে, কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে সে আবার তার নিজেরই একটা কনস্ট্যান্ট মাল্টিপল হয়। তো এই কারণে আমরা এরকম একটা ট্রায়াল সলিউশন ধরে দেন এটা এখানে সাবস্টিটিউট করে একটা অক্সিলারি ইকুয়েশন বের করছিলাম এবং সেই অক্সিলারি ইকুয়েশন সলভ করে এম এর কিছু ভ্যালু বের করছিলাম। এবং এটাও আলোচনা করছিলাম যে এই অক্সিলারি ইকুয়েশন এম এর ভ্যালু যদি রিপিটেড হয় তাহলে কিরকম হবে সলিউশন, যদি ডিস্টিংক্ট রিয়েল হয় তাহলে কিরকম হবে, কমপ্লেক্স হলে কিরকম হবে। তো এইটা সিঙ্গেল ইকুয়েশনের ক্ষেত্রে এরকম ছিল। তাহলে এখন এই আইডিয়াটা আমরা এই ম্যাট্রিক্সের বেলায়ও কাজে লাগাতে পারি কিনা, বা ট্রাই করে দেখি আসলে কি হয়। বেসিক আইডিয়াটা আসলে ওখান থেকেই আসছে। তো যেহেতু এখানে আমাদের এটা একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা একটা সিস্টেম, এখানে ধরে নেই আমরা এন সংখ্যক ইকুয়েশন আছে, এন সংখ্যক অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এবং সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আননোন যেটা, সরি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আননোন যেটা সেটা হচ্ছে এনটা, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে শুধুমাত্র টি। তো এখন এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো হচ্ছে যে স্মল এক্স ওয়ান স্মল এক্স টু এগুলো আপ টু স্মল এক্স এন। তো সেই এক্স ওয়ান এক্স টু এক্স এন এগুলো আমাদের এগুলোকে আমরা ক্যাপিটাল এক্স ডিফাইন করে দেন এই পুরো সিস্টেমটাকে আমরা এরকম শর্ট ফর্মে ম্যাট্রিক্স ইউজ করে লিখছিলাম। এখন এইটার তাহলে সলিউশন যদি চিন্তা করি, এটার সাথে যদি কম্পেয়ার করি যে একটা সিঙ্গেল ইকুয়েশনের সাথে, তাহলে এটার ক্ষেত্রেও আমাদের এই টাইপের একটা সলিউশন ধরা উচিত, যে এক্স সমান সমান একটা ট্রায়াল সলিউশন টাইপের, যে ই টু দি পাওয়ার এখানে একটা ক্যাপিটাল কে ই টু দি পাওয়ার ল্যামডা টি। এভাবে কেন ধরলাম? বলতে পারো যে শুধু তো ই টু দি পাওয়ার ল্যামডা টি না, এখানে আমাদের ক্যাপিটাল কেটা কেন আসতেছে, সেটা আসতেছে আমাদের এই ক্যাপিটাল এক্স যেটা, সেটা তো আসলে ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এখানে অনেকগুলো সলিউশন ইনভলভড, কারণ ক্যাপিটাল এক্স এর মধ্যে আসলে স্মল এক্স ওয়ান এক্স টু, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি স্মল এক্স ওয়ান সমান সমান ধরো যে সাম স্মল কে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা টি।
তারপর স্মল x2 সমান সমান k2 e টু দি পাওয়ার ল্যামডা t। তো এইভাবে এরকম করে করে স্মল xn সমান সমান kn e টু দি পাওয়ার ল্যামডা t। সো আলটিমেটলি এইগুলো নিয়ে যেহেতু আমি হচ্ছে ক্যাপিটাল এক্স ডিফাইন করছি, তাহলে এইগুলোকে একসাথে করে আমি হচ্ছে ক্যাপিটাল কে ডিফাইন করে, তাহলে এক্স সমান সমান ক্যাপিটাল কে ইন্টু, আর এই ইন্টু যদি ই টু দি পাওয়ার ল্যামডা টি দিয়ে দিই তাহলে তো হয়ে গেল। মানে এইগুলো এতবার না লিখে একবার ই টু দি পাওয়ার ল্যামডা টি লিখলে গুণ করলে আবার সবগুলোর সাথে যাবে, তার মানে এইভাবে লিখলে হয়ে যাচ্ছে। তো এই ফর্মে লিখলে তাহলে আমি ওই যে আমার তো আসলে ক্যাপিটাল এক্স এর মধ্যে এনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সবগুলোই তো আমার বের করতে হবে, তাই না? তো তাহলে এই ধরনের একটা ফর্ম আমি ধরে নিতে পারি এবং ট্রাই করতে পারি যে এইরকম একটা ফর্ম ধরে নিলে এক্স সমান সমান এরকম একটা ফর্ম ধরে নিলে দেন আমি এটা সলিউশন করা যায় কিনা। এখানে চিন্তা করে দেখো যে এই যে যে সলিউশনের ফর্মটা আমরা ধরছি, এখানে আননোন কি কি আছে। আননোন আছে একটা হচ্ছে আমাদের এই কে ভেক্টরটা, কে যে কলাম ভেক্টর কে সমান সমান একটু আগে দেখালাম যে k1 k2 স্মল, এগুলো হচ্ছে স্মল কে, আর ক্যাপিটাল কে মানে হচ্ছে ম্যাট্রিক্স বা ভেক্টর। এখানে খেয়াল করবা যে বোল্ড হরফে এবং অর্থাৎ গাঢ় করে যেগুলো লেখা এবং যেগুলো ক্যাপিটাল লেটারে লেখা সেগুলো সব হচ্ছে ম্যাট্রিক্স। সো আর স্মল যেগুলো সেগুলো হচ্ছে স্কেলার। সো k1 k2 আপ টু kn, এই যে যে কে ভেক্টরটা আছে এটা কিন্তু আমরা এখনো জানি না, সো এটা আননোন আছে। এবং এই যে যে ই টু দি পাওয়ার কত, ল্যামডার পাওয়ারটা কত, সেটাও আমরা এখনো জানি না। ঠিক আছে, এই দুইটা আননোন আছে, এই দুইটা আননোন যদি আমরা মানে বের করে ফেলতে পারি কোনোভাবে, তাহলেই কিন্তু আমরা এই সলিউশনটা পেয়ে যাব। তো এখন এটা যদি সলিউশন হতে হয়, আমরা যদি ধরে নেই যে এই এক্স সমান সমান কে ই টু দি পাওয়ার ল্যামডা টি, এটা হচ্ছে এই সিস্টেমের একটা সলিউশন, এই 2 নাম্বার যে হোমোজেনাস সিস্টেমটা আছে, তাহলে এটার সলিউশন ধরে নিলে আমরা কি লিখতে পারি যে এটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে। তাহলে এটা যেহেতু সলিউশন, সুতরাং এটা বাম পাশ এবং ডান পাশ দুই পাশে বসালে ইকুয়াল ঠিক থাকবে, সিদ্ধ করবে যেটা। তাহলে বাম পাশ লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে এক্স প্রাইম। তো এক্স প্রাইম মানে হচ্ছে ডিডিটি অফ এক্স। তো আর এক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা যদি বসায় দেই ক্যাপিটাল কে ই টু দি পাওয়ার ল্যামডা টি। তো এখানে ডিফারেন্সিয়েশন, এই ক্যাপিটাল কেটা হচ্ছে একটা ভেক্টর অফ কনস্ট্যান্ট, k1 k2 kn যেগুলো, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট স্কেলার, সো এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। আর ডিডিটি অফ ই টু দি পাওয়ার ল্যামডা টি, সেটা কি হবে, এই ফাংশনটার টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইনটু ই টু দি পাওয়ার ল্যামডা টি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড সমান সমান এ পাশে আছে এ এক্স রাইট হ্যান্ড সাইড, তাহলে এ ইনটু এক্স এর জায়গায় আমরা এক্স এর ভ্যালুটা বসাবো, অর্থাৎ এক্স সমান সমান ধরে নিচ্ছি কে ই টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এই দুইটা ইকুয়াল হবে যদি এটা সলিউশন হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এই যে দেখো এখানে আমরা বলছি যে এই দুটা সমান হতে হবে। এবং এই দুটা যদি সমান হয় তাহলে এখান থেকে আসলে কি লেখা যাবে, আমি এক পাশে নিয়ে মানে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে এ কে মাইনাস, সরি এ কে ই টু দি পাওয়ার ল্যামডা টি মাইনাস হচ্ছে কে ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি সমান সমান 0। এখানে বোঝাই যাচ্ছে যে তাহলে কে কমন যায়, কে ই টু দি পাওয়ার ল্যামডা টি পুরোটাই কমন যায়। তাহলে বা তুমি কি ই টু দি পাওয়ার ল্যামডা টি দিয়ে দুই সাইডে যদি ভাগ করে দেই, কারণ আমরা জানি যে টি এর কোনো ভ্যালুর জন্যই ই টু দি পাওয়ার ল্যামডা টি এটা কখনোই 0 হবে না, নন জিরো। টি এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, তাহলে এটা কখনো 0 হওয়া সম্ভব না। সুতরাং এই নন জিরো টার্ম দিয়ে দুই সাইডে ভাগ করে দিলে তাহলে এখানে ই টু দি পাওয়ার ল্যামডা টি ই টু দি পাওয়ার ল্যামডা টি চলে গেল এই পাশ থেকেও, এবং এই পাশে তো 0 কে ভাগ করলে ওটা থাকবে না। সো আলটিমেটলি কি থাকতেছে, এ কে মাইনাস ল্যামডা কে সমান সমান 0। কে ল্যামডা আর হচ্ছে ল্যামডা কে একই জিনিস, কারণ ল্যামডা একটা স্কেলার, সেটা দিয়ে আমি একটা কে ভেক্টর কলাম ভেক্টরকে এ পাশ থেকে গুণ করলেও যা হবে এ পাশ থেকে গুণ করলেও তাই হবে। ল্যামডা যদি ম্যাট্রিক্স হতো তাহলে সমস্যা হতো, যে ম্যাট্রিক্স তো এ বি সমান বি এ নাও হতে পারে, কমিউটেটিভ নাও হতে পারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। বাট ল্যামডা হচ্ছে একটা স্কেলার, সো স্কেলার পরে থাকলে এ পাশ থেকে মানে গুণ করলেও কোনো সমস্যা নেই, এই পাশ থেকে গুণ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো তারপরে এ কে মাইনাস ল্যামডা কে সমান সমান 0। এখান থেকে আবার তুমি চাইলে হচ্ছে কে কমন নিয়ে লিখতে পারি আমরা যে এ মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0। এখানে আইটা কি, কমন নেয়ার যে একটা স্টাইল ছিল আমাদের, যে ল্যামডা কে সমান সমান ল্যামডা আই কে লেখা যাবে, কারণ আই হচ্ছে
আইডেন্টিটি ভেক্টর, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেটা কোনো পরিবর্তন হয় না, এটা বাই ডেফিনেশন। সো আমি এখানে একটা আই মাঝখানে, আমাদের আইটা আসলে ওই নাম্বারের, রিয়েল নাম্বারের ওয়ান যেরকম কাজ করে, যে ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, এরকম ম্যাট্রিক্সের বেলায় আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে কোনো ওই অর্ডারের কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে তাতে কোনো পরিবর্তন হয় না। তো তাহলে ল্যামডা আই কে এইভাবে আমরা যদি চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে কেটা যদি কমন নিয়ে নেই, তাহলে এ মাইনাস ল্যামডা আই। এখানে আবার বলতে পারো যে স্যার এ মাইনাস ল্যামডা লিখলে কি সমস্যা, এ মাইনাস ল্যামডা ইন্টু কে এভাবে লিখতে হইতো। আসলে সমস্যাটা হচ্ছে যে ম্যাট্রিক্স থেকে আমরা ম্যাট্রিক্স বিয়োগ করতে পারি, ঠিক আছে? তো মানে অর্ডার তো সেম হইতে হবে, দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সময় তখন তাদের অর্ডার সেম হইতে হয়। তো এইভাবে লিখলে আসলে লেখাটা ভুল হয়, কারণ এখানে ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ল্যামডাকে যখন তুমি আই দিয়ে গুণ করবা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে, তখন সেটা একটা ওই সেম অর্ডারের ম্যাট্রিক্স তৈরি করবে। এই জন্য আমরা এ মাইনাস ল্যামডা আই এভাবে লিখি, এ মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0। তো আহ, যাই হোক, আমি আসল জায়গায় যাই। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আহ, যদি সলিউশন হইতে হয়, এই ফর্মের একটা সলিউশন যদি থাকে এই সিস্টেমের, বা এটা যদি এটা এই সিস্টেমের সলিউশন হয়, তাহলে আলটিমেটলি আমরা এই এ মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0 এটা হওয়া লাগবেই। এটা হওয়া ছাড়া ওটা হওয়া সম্ভব না। আমরা ওখান থেকেই তো আসলাম ক্যালকুলেশন করে। এখন এই 3 নাম্বার যেটা, সেটার দিকে যদি আমরা একটু তাকাই, 3 নাম্বার সিস্টেমটার দিকে, এটাও একটা সিস্টেম অফ ইকুয়েশন, বাট এটা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এখানে খেয়াল করে দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আইও একটা ম্যাট্রিক্স, ল্যামডা হচ্ছে একটা স্কেলার, কেও হচ্ছে একটা কলাম ভেক্টর। তো তাহলে তুমি এখানে যখন আলটিমেটলি গুণ করবা, বিয়োগ বিয়োগ করে গুণ করবা, সেখানে শুধু আননোন, এখানে আননোন গুলো আছে কি কি, একটা আছে ল্যামডা আননোন, আর একটা আছে কে ভেক্টরটার যে কম্পোনেন্ট গুলো K1 K2 আপ টু Kn, এটা হচ্ছে আননোন। এই সিস্টেমটাকে তুমি যদি এক্সপ্লেইন করে, অর্থাৎ এক্সপান্ড করে লেখো ইকুয়েশন আকারে, তাহলে এইভাবেও লেখা যায়। এই যে আমরা এ ম্যাট্রিক্সটার এলিমেন্ট গুলোকে ধরে নিছি A11 A12 A21 A22 এভাবে। আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, A11 A12 এভাবে যাবে, A1n, তারপরে A21, এভাবে আলটিমেটলি AN1, ঠিক আছে? এখানে ANN। আর মাইনাস ল্যামডা ইন্টু আই, আইটা হচ্ছে একটা n বাই n আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার মানে 1 0 0 এভাবে, তারপরে 0 1 0 এভাবে আলটিমেটলি যাবে 0 0 1 পর্যন্ত, এবং এটা n বাই n হবে। তো ল্যামডা দিয়ে যখন গুণ করব, তখন এই ডায়াগোনাল বরাবর ল্যামডা, এখানে 1 ইন্টু ল্যামডা 1 ইন্টু ল্যামডা, এগুলো সব ল্যামডা আসবে, আর বাকিগুলো সব জিরোই থাকবে। তো যখন এই দুটো বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এই ডায়াগোনাল এলিমেন্ট A11 A22 তারপরে ANN এগুলো থেকে ল্যামডা বিয়োগ হবে, আর বাকি এলিমেন্ট গুলো তো জিরো, সো ওই জিরো গুলো বিয়োগ করলে যা আছে তাই থাকবে। আর এপাশে কে যেটা আছে, K1 K2 K3, এগুলো যখন আমি গুণ করব, তখন আলটিমেটলি এই যে সারি কলাম গুণ করলে এরকম একটা সিস্টেম হবে, A11 মাইনাস ল্যামডা ইন্টু K1 প্লাস A12 ইন্টু K2, এখানে ল্যামডা থাকবে না, বলেই আসলাম একটু আগে। একইভাবে এই যে এরকম একটা সিস্টেম তৈরি হবে। সো এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম। এখানে আমার আননোন গুলো হচ্ছে K1 K2 Kn, এগুলো হচ্ছে K1 K2 আপ টু Kn, এরা হচ্ছে আননোন। আর A11 A12 এগুলো আমরা জানি, যেহেতু কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমাদের জানা আছে, সিস্টেমটা যেহেতু দেয়া থাকবে, এই 2 নাম্বার সিস্টেম তো আমাদের দেয়া থাকবে, সো এন এ আমরা জানি। এখন আরেকটা জিনিস আমাদের আননোন আছে, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডাটা কিন্তু আমরা এখনো জানি না। তো এখানে এখানে এন সংখ্যক ইকুয়েশন আছে, টোটাল এন সংখ্যক ইকুয়েশন আছে অলরেডি K1 K2 Kn পর্যন্ত। এই কে ভেক্টরের যে এনটা কম্পোনেন্ট, সেগুলো আননোন আছে। তাহলে ল্যামডাও আবার আরেকটা আননোন, এটার ভ্যালুও জানি না। তাহলে এখনো এটা সলভেবল না, ঠিক আছে? ল্যামডার ভ্যালুটা আমাদের জানতে হবে এটা যদি সলভ করতে হয়, তাই না? আচ্ছা, তো দেখি তাহলে আগে ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করা যায়। এখন একটু চিন্তা করে দেখো, এই যে যে আমরা নাম্বার ইকুয়েশনটা যেটা লিখছি, এ মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0, এখানে একটু ভালো করে তাকাই। এখানে জিরোটাও কিন্তু জিরো ম্যাট্রিক্স। তো এই ইকুয়েশনটার দিকে একটু ভালো করে তাকালে, এখানে চিন্তা করো যে কে এর ভ্যালু, এই কে যে ভেক্টরটা আছে, কে এর ভ্যালু যদি আমরা সব জিরো বসাই, অর্থাৎ কে ভেক্টর, ক্যাপিটাল কে ভেক্টর, এইখানে যে ছোট ছোট কে গুলো আছে K1 K2, এগুলো সব যদি জিরো বসাই, অর্থাৎ এটা একটা জিরো ভেক্টর যদি ধরি,
তাহলে কিন্তু এই ল্যামডার ভ্যালু যাই হোক, এ মাইনাস ল্যামডা, আর এ তো আমার দেয়াই আছে, ল্যামডার ভ্যালু যাই হোক না কেন এ মাইনাস ল্যামডা আই ইন্টু জিরো, জিরো দিয়ে গুণ করলে সব তো আলটিমেটলি জিরো হয়ে যাবে। এখানে যদি K1 K2 Kn এই স্মল কে গুলো কম্পোনেন্ট গুলো কে ভেক্টরের, সেগুলো সব যদি জিরো হয় তাহলে আলটিমেটলি তো সব জিরো আসবেই। সো 3 নাম্বার যে হোমোজিনিয়াস সিস্টেমটা, এটা তো তোমরা জানো যে হোমোজিনিয়াস সিস্টেমের ট্রিভিয়াল সলিউশন এটা অলওয়েজ থাকবে। অর্থাৎ যে কোনো একটা হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমের এই যে 0 0 0 যে ভেক্টরটা আছে সেটা অলওয়েজ সলিউশন হবে, এটা বোঝাই যায়। আননোনের ভ্যালু জিরো বসায় দিলে সব আলটিমেটলি গুণ হয়ে জিরো হয়ে যাবে, সুতরাং ওটা তো আর মানে আলাদা কিছু না। তো তাহলে অলরেডি কে সমান সমান সব জিরো বসালে এটার সলিউশন হয়, বাট কে সমান সমান জিরো বসালে তো আমাদের কোনো লাভ নাই। কারণ আমরা 1 নম্বরে যে সলিউশনের যে ফর্মটা ধরছি, কে সমান সমান ই টু দি পাওয়ার ল্যামডা টি, এখানে কে এর ভ্যালু জিরো বসায় দিলে আলটিমেটলি তো আমাদের আসলে এক্স ইকুয়াল টু জিরো আসতেছে। তো এক্স ইকুয়াল টু জিরো তো এটার একটা অবভিয়াস সলিউশন, এটা তো করার জন্য এত কাহিনী করার দরকার নাই। কারণ 2 নাম্বার যে সিস্টেমটা আছে সেখানে এক্স এর ভ্যালু জিরো বসালে এ পাশেও রাইট হ্যান্ড সাইডও জিরো, লেফট হ্যান্ড সাইডও সেটার জিরো ডেরিভেটিভ জিরো। তো এটা তো বোঝাই যায়। তো হোমোজিনিয়াস সিস্টেমের বেলায় এক্স ইকুয়াল টু জিরো একটা সলিউশন, ট্রিভিয়াল সলিউশন, এটার জন্য তো আমাদের এত কাহিনী করে বের করার দরকার নেই, ওটা অবভিয়াসলি বোঝাই যাচ্ছে। তো আমরা তাহলে ইন্টারেস্টেড হচ্ছে যে নন জিরো ভ্যালুর জন্য কে এর নন জিরো ভ্যালু লাগবে, অর্থাৎ নন জিরো ভেক্টর লাগবে। তো এখন এই যে 3 নাম্বার যে সিস্টেমটা, এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম। তোমরা লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্টটা এখন আমাদের লাগবে, লিনিয়ার অ্যালজেব্রা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, যে কোনো একটা হোমোজিনিয়াস সিস্টেমের ট্রিভিয়াল সলিউশন তো কে ইকুয়ালস টু জিরো, এটা তো একটা ট্রিভিয়াল সলিউশন আছেই। ঠিক আছে, ক্যাপিটাল কে, এগুলো সব ক্যাপিটাল, ক্যাপিটাল কে ইকুয়ালস টু জিরো, বোল্ড হরফে লেখা। তো এটা তো এটার একটা সলিউশন হবেই। কিন্তু নন ট্রিভিয়াল অর্থাৎ নন জিরো কোনো সলিউশন আছে কি নাই, থাকতেও পারে। এই থাকবে কি থাকবে না সেটা একটা শর্ত ছিল, তোমরা লিনিয়ার অ্যালজেব্রায় পড়ে আসছো, যে যদি কোনো একটা সিস্টেম এরকম দেয়া থাকে যে এ এক্স সমান সমান জিরো, তোমরা হয়তো এ এক্স দিয়েই পড়ছো ওখানে লিনিয়ার অ্যালজেব্রায়, যে এ একটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইনটু একটা আননোন ভেক্টর সমান সমান জিরো, এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম। এই সিস্টেমটার এক্স ইকুয়াল টু জিরো এটা একটা ট্রিভিয়াল সলিউশন, বাট এক্স নট ইকুয়ালস টু জিরো নন ট্রিভিয়াল কোনো সলিউশন, এটা থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করে এই এ ম্যাট্রিক্স যেটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা ডিটারমিনেন্ট জিরো হবে না হবে না সেটার উপরে। এটা ডিটারমিনেন্ট যদি জিরো হয় তাহলে এটার কোনো নন ট্রিভিয়াল সলিউশন থাকবে না, থাকবে, এটার নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। আর ডিটারমিনেন্ট যদি জিরো না হয় তাহলে নন ট্রিভিয়াল সলিউশন থাকবে না। এটা অনেক সময় তোমরা কনফিউজ, মানে আমি নিজেও কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, আমাদের তোমাদের যে নন হোমোজিনিয়াস সিস্টেম আছে এ এক্স ইকুয়াল টু বি, এই ধরনের নন হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম যদি থাকে, তখন হচ্ছে এ এর ইনভার্স থাকতে হবে, এ এর ইনভার্স থাকতে হবে, তার মানে ডিটারমিনেন্ট নন জিরো হওয়া লাগবে। ডিটারমিনেন্ট এ এটা নট জিরো হইলেই তখন তুমি এ ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এ ইনভার্স দিয়ে দুই পাশে গুণ করে দিলে তখন আমরা একটা সলিউশন পাই, এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি। ঠিক আছে, এই এখান থেকে এটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে, যে নন হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে ডিটারমিনেন্ট জিরো না হইলে তখন সলিউশন থাকে। কিন্তু হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু জিরো, এই সিস্টেমের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু জিরো হইলে, জিরো তো একটা সলিউশন আছেই, এক্স ইকুয়াল টু জিরো, জিরো বসালে তো এটা হবেই, এটা ট্রিভিয়াল সলিউশন। আর নন ট্রিভিয়াল সলিউশন এই নন জিরো কোনো সলিউশন থাকবে যদি এই ডিটারমিনেন্টটা জিরো হয়। এখানে অনেক সময় জিনিসটা এই জন্য কনফিউশন লেগে যেতে পারে যে ডিটারমিনেন্ট জিরো হলে তো এর ইনভার্স এক্সিস্ট করে না, তাহলে আবার কিভাবে সলিউশন থাকে। হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এটা হয়। তোমাদের বিশ্বাস না হলে লিনিয়ার অ্যালজেব্রা বই খুলে প্রমাণগুলো আবার দেখবা, এগুলো সব প্রমাণ করে আসছো, অঙ্কও করে আসছো। তো যদি হচ্ছে এখানে এই এর যে ডিটারমিনেন্ট সেটা যদি জিরো হয়, তখনই তুমি হচ্ছে এই সিস্টেমটার, এই হোমোজিনিয়াস সিস্টেমটার একটা নন ট্রিভিয়াল জিরো পাবা, অর্থাৎ এক্স নট ইকুয়ালস টু জিরো, এরকম একটা সলিউশন পাবা, নন জিরো একটা সলিউশন পাবা। এখন তাহলে এটা যদি আমরা এখানেও অ্যাপ্লাই করি এই সিস্টেমটার ক্ষেত্রে, এখানে আমাদের আননোন হচ্ছে কে, আর এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ মাইনাস ল্যামডা আই, এই পুরোটাই হচ্ছে আমাদের এই যে এ আর কি, আর এই এক্সটাই হচ্ছে আমাদের আননোন। তাহলে এই সিস্টেমটা 3 নাম্বার যে সিস্টেমটা সেটার একটা নন ট্রিভিয়াল সলিউশন থাকবে যদি এবং কেবল যদি এই ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই, এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা সেটা যদি জিরো হয়, তাহলেই শুধুমাত্র এটার নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। ঠিক আছে, তো এই জিনিসটাই পরবর্তীতে এখানে লেখা হয়েছে যে
for 3 to have a non-trivial solutions অর্থাৎ non-zero solution we must have determinant a minus lambda I equals to 0. এখন আমরা চিন্তা করি এই জিনিসটা আসলে কি, ডিটারমিনেন্ট ল্যামডা a minus lambda I, এটা তো আসলে a minus lambda I যদি আমরা বের করি তখন সেটা একটা n by n ম্যাট্রিক্স আসবে, কারণ i ও হচ্ছে একটা n by n ম্যাট্রিক্স, a ও হচ্ছে একটা n by n ম্যাট্রিক্স। ল্যামডা দিয়ে যখন তুমি n by n কে গুণ করবা তখন সেটা একটা n by n ম্যাট্রিক্স হবে এবং সেই দুটা n by n ম্যাট্রিক্সের বিয়োগফলও একটা n by n ম্যাট্রিক্স হবে। তো সেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে বলতেছে, তো সেটা ডিটারমিনেন্ট যখন একটা n by n ডিটারমিনেন্ট সোজা কথায়, এবং এখানে এই যে ডিটারমিনেন্টটা আসবে সেই ডিটারমিনেন্টের মধ্যে এ এর মধ্যে যে নাম্বারগুলো সেগুলো আমরা জানি, এ ম্যাট্রিক্সটা আমাদের জানা আছে, আই তো আমরা জানি 100 আইডেন্টিটি ম্যাট্রিক্স, শুধু জানি না হচ্ছে ল্যামডা এর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, ল্যামডা হচ্ছে এখনো আননোন। তাহলে এখানে আমরা যখন এ মাইনাস ল্যামডা আই করবো তখন এখানে মানে এই ডায়াগোনাল কলাম মানে ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে এই মেইন ডায়াগোনাল বরাবর কতগুলো ল্যামডা থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টে, বুঝতেই পারতেছো, কারণ ল্যামডা দিয়ে ওই ওয়ান গুলোকে গুণ হবে, সেগুলো এ থেকে বিয়োগ হবে। তাহলে এই যে ল্যামডা গুলো থাকবে যখন আমি এই ডিটারমিনেন্টটা বের করব, মানে ডিটারমিনেন্টটা হিসাব করব, ডিটারমিনেন্ট হিসাব করার তোমাদের অনেক পদ্ধতি জানা আছে, তো সেটা হিসাব করার পরে দেখা যাবে যে এটা আলটিমেটলি কি আসছে, যেহেতু এটা একটা এন বাই এন ম্যাট্রিক্স তাহলে এটা একটা ল্যামডার সাপেক্ষে একটা nth ডিগ্রি পলিনোমিয়াল হবে। ঠিক আছে, অর্থাৎ এটা একটা পি অফ ল্যামডা, পলিনোমিয়াল অফ ল্যামডা হবে, যেটা ডিগ্রি হবে হচ্ছে n ডিগ্রি, যেহেতু এখানে n বাই n আছে, আমরা এক্সাম্পলে গেলে তখন আরো ক্লিয়ার হবে। সো এই n ডিগ্রি পলিনোমিয়ালটা বা এই পলিনোমিয়ালটা সমান সমান 0, এই পাশে তো ডান দিকে 0 আছে, এই যে ডান দিকে 0, তাহলে এই ইকুয়েশনটা তোমরা হয়তো লিনিয়ার অ্যালজেব্রায় পড়ে আসছো যে এই ডিটারমিনেন্ট ল্যামডা a মাইনাস ল্যামডা i সমান সমান 0, এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স A। ঠিক আছে, এটাকে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নাম দিয়েছিলাম। ওই যে অনেকটা চিন্তা করতে পারো ওই রকম, যে ওইখানে যেরকম আমাদের সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেলায় ছিল অক্সিলারি ইকুয়েশন, আর এখন আসতেছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো এইটার তাহলে কি করতে হবে, এটাকে সলিউশন করতে হবে আগের মতো অক্সিলারি ইকুয়েশন যেরকম সলিউশন করছিলাম, এখানেও এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা, এখানে আমাদের ল্যামডাটা হচ্ছে আননোন, সো সেটাকে সলিউশন করলে আমরা ল্যামডার কতগুলো ভ্যালু পাবো যারা হচ্ছে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাহলে দেখো আমাদের এই যে যে একটু আগে যে সিস্টেমটা আমরা সলভ করতে চাচ্ছিলাম 3 নাম্বার সিস্টেম, এখানে আমাদের ঝামেলাটা ছিল যে আমরা ল্যামডাটা জানতাম না, বাট কে কে গুলো তো আননোন, ল্যামডাটা যদি জানতে পারি তাহলে ল্যামডার ভ্যালুটা বসায় দিয়ে তখন আমাদের শুধু কে গুলো আননোন ছিল, আননোন হবে, এবং সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা সলভ করতে পারবো। তো এখন যেহেতু আমরা ল্যামডা বের করার একটা সিস্টেম বের করে ফেলছি, যে ল্যামডাটা হচ্ছে এই ইকুয়েশন সলভ করে বের করতে হবে, এবং সেগুলোকে আমরা বলি, সেই ল্যামডার ভ্যালুগুলোকে বলি আইগেন ভ্যালুজ অফ এ। তোমরা হয়তো লিনিয়ার অ্যালজেব্রা এটাও পড়ছো, আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর। সো এখন এই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্ট গুলো আমাদের এই পুরো সিস্টেম সলভ করতে লাগবে। সো সোজা কথায় আমরা যেটা বললাম এতক্ষণের সামারি, সেটা হচ্ছে আমাদের এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু গুলো বের করতে হবে। এটা এক কথায় বলে দিতেই পারতাম, বাট আইগেন ভ্যালু কিভাবে বের করতে হবে বা কি, এই জিনিসগুলো হয়তো ভুলে গেছো, লিনিয়ার অ্যালজেব্রায় হয়তো খেয়াল নাই, সব এর জন্য আবার জিনিসটা ব্যাখ্যা করলাম। আচ্ছা, তো এখন এই আইগেন ভ্যালু গুলো বের করার পরে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য আমি হচ্ছে ওই সিস্টেমে ল্যামডা বসাবো, এই যে 3 নাম্বার সিস্টেমে ধরো, এবং যেহেতু এটা এন এর আহ, মানে পিটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে ল্যামডার সাপেক্ষে nth ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে ল্যামডার nটা ভ্যালু পাওয়া যাবে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা এরকম nth ডিগ্রি পলিনোমিয়ালের nটা সলিউশন থাকে। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, সেখান থেকে আসে, অ্যালজেব্রা সেখান থেকে। তো তাহলে সেখান থেকে আমরা n এর সরি ল্যামডার যেহেতু n সংখ্যক ভ্যালু পাবো, প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে ল্যামডা আগে একবার বসাবো, বসায় এই সিস্টেমটা সলভ করব, করলে ওই ল্যামডার জন্য একটা এই কে 1 কে 2 কে n এগুলো পাবো, অর্থাৎ একটা ক্যাপিটাল কে পাবো একটা ল্যামডার জন্য। ল্যামডা 1 এর জন্য ধরো এটার নাম দিলাম ক্যাপিটাল কে 1, তারপরে ল্যামডা 2 যেটা সেটা আবার বসাবো, বসায় আবার এই সিস্টেমটা সলভ করতে হবে, করলে আরেকটা ক্যাপিটাল কে পাবো, সেটার নাম দিলাম ধরো ক্যাপিটাল কে 2। ঠিক আছে, এইরকম। তো তাহলে এ, প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য সোজা কথায় একটা করে এরকম নন ট্রিভিয়াল ভেক্টর পাওয়া যাবে, এবং সেই নন ট্রিভিয়াল ভেক্টর গুলোকে আমরা বলি হচ্ছে আইগেন ভেক্টর অফ এ। তো প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য এরকম একটা করে আইগেন ভেক্টর বের করার পরে তাহলে আমাদের সলিউশন গুলো হবে, যে ধরো ল্যামডার জন্য আমি যদি একটা আইগেন ভেক্টর কে বের করি তাহলে ওই সলিউশনটা কি হবে, আমরা ধরে আসছিলাম যে এটা হচ্ছে আমাদের ইন জেনারেল ফর্ম সলিউশনের। তাহলে এখন আমরা ল্যামডাটাও জানি, এবং ওই ল্যামডা বসায় একটা আইগেন ভেক্টর কে বের করতে, তাহলে কে ইনটু ই টু দি পাওয়ার ল্যামডা টি, এটা হচ্ছে আমাদের একটা সলিউশন। তো
এরকম ল্যামডা এনটা আসলে এরকম কেও এনটা বের করতে হবে, তারপরে সবগুলোর আবার কি সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী সামেশন নিতে হবে। তো সেটা আমরা দেখবো। তো সেটা দেখার আগে আমাদের এখানে তিনটা কেস হিসেবে আলাদা করে ডিসকাশন করলে সুবিধা হবে। কারণ আমরা জানি যে যখন আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সলভ করতে যাব, আমি তোমাদের আবার বলতেছি যে অক্সিলারি ইকুয়েশন যখন আমরা সলভ করছিলাম, অক্সিলারি ইকুয়েশন ইন টার্মস অফ এম, সেটা যখন সলভ করছিলাম তখনও আমরা তিনটা কেস ধরছিলাম যে এম এর ভ্যালু রিয়েল আসতে পারে, ডিস্টিংক্ট আসতে পারে, বা রিয়েল ইকুয়াল আসতে পারে, বা কমপ্লেক্স আসতে পারে। তো একই রকম ভাবে এইখানেও তোমরা যখন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা সলভ করবা, অর্থাৎ পলিনোমিয়াল অফ ল্যামডা এন ডিগ্রি পলিনোমিয়ালটা সলভ করবা, তো ল্যামডার ভ্যালুগুলো তখন এনটা ভ্যালু রিয়েল এন্ড ডিস্টিংক্ট আসতে পারে, সেটা হচ্ছে আমাদের কেস 1। অথবা এই ল্যামডার ভ্যালুগুলো আইগেন ভ্যালুগুলো কিছু রিপিটেড আইগেন ভ্যালু আসতে পারে, সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কেস 2। আরেকটা হচ্ছে কমপ্লেক্স আইগেন ভ্যালুও আসতে পারে। তাহলে এই তিনটা কেস দিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের হিসাব করতে হবে যে কোনটার ক্ষেত্রে আমাদের সলিউশন কিভাবে আমরা বের করব। আচ্ছা, তো প্রথম কেসটা দেখি। এটা হচ্ছে সলভিং হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম কেস 1 ডিস্টিংক্ট রিয়েল আইগেন ভ্যালুস। তো যদি আমাদের এই যে এন বাই এন ম্যাট্রিক্স এ যেটা, সেটার যদি এনটা ডিস্টিংক্ট রিয়েল, অর্থাৎ সবগুলো আইগেন ভ্যালু রিয়েল নাম্বার এবং কেউ কারোর সাথে ইকুয়াল না, সবাই আলাদা আলাদা ডিস্টিংক্ট, সেই ক্ষেত্রে আমরা এটা এটা লিনিয়ার অ্যালজেব্রার থিওরেম আছে, আমরা এখন আর সেই থিওরেমের প্রুফে যাব না, আমরা জাস্ট এটা স্টেট করতেছি যে সেই ক্ষেত্রে অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর k1 k2 kn পাওয়া যাবে। অর্থাৎ এই ল্যামডা 1 বসায় তুমি k1 একটা বের করতে পারবা, ল্যামডা 2 বসায় k2 বের করতে পারবা, এবং ল্যামডা n বসায় kn বের করতে পারবা, এবং এই k1 k2 kn গুলো বাই ডিফল্ট অটোমেটিক্যালি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কেউ কারোর সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না। এটা তোমাদের লিনিয়ার অ্যালজেব্রার থিওরেম। সো এখানে আর আমরা ওইখানে যাচ্ছি, ওইটা যাচ্ছি না, জাস্ট আমরা ইউজ করতেছি। সো এরকম এনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যেহেতু পাওয়া যাবে, আইগেন ভেক্টর, আলটিমেটলি তাহলে একটা সলিউশন হবে k1 e টু দি পাওয়ার ল্যামডা 1t, সেকেন্ড আরেকটা সলিউশন হবে k2 e টু দি পাওয়ার ল্যামডা 2t, আরেকটা সলিউশন হবে kn e টু দি পাওয়ার ল্যামডা nt। তাহলে এই আমাদের আলটিমেটলি এনটা সলিউশন আমরা পেয়ে গেলাম। এবং তাহলে জেনারেল সলিউশন যেটা, জেনারেল সলিউশনটা কি হবে, এই যে এখানে এই বক্সের মধ্যে সেটা বলা আছে যে যদি আমাদের সবগুলো ডিস্টিংক্ট রিয়েল আইগেন ভ্যালু থাকে, এনটা পাওয়া যায়, এবং প্রত্যেকটা আইগেন ভ্যালুর এগেইনস্টে আমাদের একটা করে আমরা করসপন্ডিং আইগেন ভেক্টর পাইছি, এবং বাই ডিফল্ট সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যেহেতু আমাদের আইগেন ভ্যালুগুলো হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল। সো আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশনটা তাহলে হবে এই যে আমরা এনটা সলিউশন পাইছি সেগুলোর সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী সেগুলোকে জাস্ট কি করতে হবে, লিনিয়ার কম্বিনেশন করতে হবে। অর্থাৎ এই যে কতগুলো আবার c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট c1 c2 cn এগুলো দিয়ে এগুলোকে গুণ করে যোগ করতে হবে আলটিমেটলি। তাহলে দিস ইজ দ্য ফাইনাল solution বা general solution of the homogeneous linear system in case the eigenvalues are distinct and real. একটা এক্সাম্পল দেই, অনেক তথ্য কথা বলছি, এখন একটা এক্সাম্পল দিলে আশা করি মাথা জানি বন বন করে ঘুরতেছে, এখন একটা এক্সাম্পল দিলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে দুইটা সিস্টেম দেওয়া আছে, এটা একটা 2x2 সিস্টেম, এটা একটা 3x3 সিস্টেম। আমি 3x3টাই দেখাচ্ছি, 3x3 পারলে অবশ্যই 2x2 তোমাদের পারা উচিত। তো এইটা আমরা এখন সলভ করতে চাচ্ছি। আগে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। তো ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য আমি গত ক্লাসেও এটা শিখাইছিলাম ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখতে হয়, যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিডিটি অফ এক্স ওয়াই জেড সমান কোফিশিয়েন্ট, ম্যাট্রিক্সটা হচ্ছে -4 1। এই যে দেখো আমি জাস্ট কোফিশিয়েন্ট গুলো লিখতেছি, প্রত্যেকটা ভ্যারিয়েবলের যে কোফিশিয়েন্ট উইদাউট এনি সাইন, মাইনাস থাকলে অবশ্যই মাইনাস দিতে হবে, তো আর প্লাস থাকলে তো দেওয়ার দরকার নেই। -4 1, তারপরে 1, তারপরে এখানে হচ্ছে 1 5 -1, আর এখানে হচ্ছে 0 1 -3, তাহলে এইভাবে, এবং আবার এখানে পরে একবারে এক্স ওয়াই জেড কলাম ভেক্টর হিসেবে। তাহলে এই ক্যাপিটাল এটা সমান সমান এক্স ওয়াই জেড সমান সমান ক্যাপিটাল এক্স, আর এটা সমান সমান এ ধরে নিলে তাহলে আলটিমেটলি আমাদের এখানে আসতেছে ডিডিটি অফ এক্স, আর এখানে এক্স, তার মানে এক্স প্রাইম সমান সমান এ এক্স। তাহলে এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, যেহেতু আমাদের হোমোজিনিয়াস সিস্টেমের জেনারেল ফর্মের সাথে এটা মিলে গেছে। সো এইটা এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স আমরা আগে লিখলাম, যেখানে এটা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্স, আর এক্স তো আছে। এখন আমাদের নেক্সট স্টেপ কি, যে আমাদের দেখতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে যে আইগেন ভ্যালু গুলো বের করা।
আমরা এখন আর ডিটেইলস অত মানে ইয়াতে যাব না, স্টেপে যাব না, সরাসরি আমরা হচ্ছে আইগেন ভ্যালুগুলো বের করে চেক করব যে আইগেন ভ্যালুগুলো কি রিয়েল, ডিস্টিংক্ট নাকি রিপিটেড নাকি কমপ্লেক্স নাকি। তো আইগেন ভ্যালু বের করতে গেলে আমাদের আইগেন ভ্যালুর জন্য কি করতে হবে, আইগেন ভ্যালু বের করার জন্য হচ্ছে ডিটারমিনেন্ট a মাইনাস ল্যামডা i ইকুয়ালস টু 0, এটা সলভ করতে হবে। ডিটারমিনেন্ট তোমরা অনেকে এই কাজটা করো যে ডিটারমিনেন্ট লিখে তারপরে আবার একটা ডিটারমিনেন্ট সাইন দাও, এটা কখনো করবা না, এটা তো ভুল আসলে। যদি ডিটারমিনেন্ট লেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিবা, আর যদি বার চিহ্ন দাও তার মানেই তো ডিটারমিনেন্ট, তখন আর ডিটারমিনেন্ট কথাটা লেখার দরকার নেই। আচ্ছা যাই হোক, সো এখন ডিটারমিনেন্ট a মাইনাস ল্যামডা i এটা আগে বের করে এটা সমান সমান 0 ধরে সলভ করতে হবে। তাহলে a মাইনাস ল্যামডা i সেটা আগে দেখি, ডিটারমিনেন্ট সাইন দিলাম a মাইনাস ল্যামডা i, তাহলে a এর ভ্যালু হচ্ছে -4। আচ্ছা একটু বড় করে দিতে হবে, -4 1 1, তারপর হচ্ছে 1 5 -1, এরপর হচ্ছে 0 1 -3, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। তারপরে মাইনাস ল্যামডা ইন্টু i, মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, যেহেতু আমাদের এখানে 3/3 ম্যাট্রিক্স এটা, সুতরাং আমাদের আইটাও হবে হচ্ছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তাহলে এখন যদি ল্যামডা দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে ল্যামডা হয়ে যাবে, এখানেও ল্যামডা হয়ে যাবে, এখানেও ল্যামডা হয়ে যাবে, কারণ ল্যামডা দিয়ে 1 কে গুণ করলে ল্যামডা, আর 0 কে গুণ করলে তো 0, তখন আর এখানে ল্যামডাটা থাকবে না। ওকে, তো এখন বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কি আসতেছে, এটাকে বিয়োগ করলে আলটিমেটলি আসতেছে বিয়োগ করলে আসতেছে -4 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট। তারপরে হচ্ছে 1 - 0 মানে 1, 1 - 0 মানে 1, কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ হয়, এটা তো তোমরা জানোই ম্যাট্রিক্সের বিয়োগ। সো তারপরে এখানে 1 - 0 হবে 1, আর এখানে হবে 5 মাইনাস ল্যামডা, এখানে হবে 1, এখানে 0 - 0 হচ্ছে 0, এখানে 1 - 0 হচ্ছে 1, আর এখানে -3 মাইনাস ল্যামডা। দেখো একটু আগে আমি তোমাদের বলছিলাম যে কি ডিটারমিনেন্টটা কেমন আসবে, একটা n/n ডিটারমিনেন্ট যেখানে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর ল্যামডা থাকবে, এখানে কিন্তু তাই আসছে, ডায়াগোনাল এলিমেন্ট বরাবর ল্যামডা আছে। এখন ডিটারমিনেন্ট বের করার অনেক ফর্মুলা তোমরা জানো, রো কলাম অপারেশন করে বিভিন্ন ভাবে ডিটারমিনেন্ট বের করা যায়, যার যেভাবে ভাল লাগে বের করো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তবে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড যেটা, যে এই যে এটাকে ধরে এই সারি আর এই কলাম বাদ দিয়ে বিস্তার করে আর কি, সারি কলাম এটা বাদ দিয়ে দেন হচ্ছে এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এইটা, তারপরে -1 ইন্টু আবার এই সারি সেকেন্ড সারি ফার্স্ট কলাম বাদ দিয়ে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। সো এটা তোমরা জানো ডিটারমিনেন্টের, এটা ভুলে গেলে আবার দেখে নিবা, এটার আমি ডিটেলস ব্যাখ্যা করতেছি না। আলটিমেটলি এইখানে এরকম গুণ টুন করে রিঅ্যারেঞ্জ করলে দেখবা যে, ও আচ্ছা আমরা ডান দিকে তো লিখি নাই, ডান দিকে সমান সমান তো 0 আছে, ঠিক আছে। আচ্ছা, তো আলটিমেটলি এইখানে যখন গুণ টুন করে তারপরে হচ্ছে সিম্পলিফাই করবা, তো দেখবা যে ফাইনালি এরকম একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন আসছে, -λ³ -2λ² +23 ল্যামডা +60 সমান সমান, আর ডান দিকে তো 0 আছেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে যে ইকুয়েশনটা আমরা পাইলাম, দেখো আমি বলছিলাম যে যেহেতু nth ডিগ্রি পলিনোমিয়াল হবে ডিটারমিনেন্টটা, কারণ এই বরাবর nটা ফ্যাক্টর আছে, সেটাকে যখন আমি গুণ করছি তো আলটিমেটলি λ³ পর্যন্তই তো যাবে। সো এখানে 3/3 ম্যাট্রিক্স, সো λ³ পর্যন্তই যাবে। তো এখন এই যে যে থার্ড ডিগ্রি একটা ল্যামডার পলিনোমিয়াল আসছে, এটাকে সলভ করে এটা সমান সমান 0 ধরছি, তার মানে এটাকে সলভ করতে হবে, এটার জিরো গুলো বের করতে হবে। তো এটার জিরো বের করার জন্য পরীক্ষায় এটাকে ফ্যাক্টরাইজ করে বের করতে পারো। ফার্স্ট ইয়ারে আমরা পলিনোমিয়ালের জিরো বের করার অনেকগুলো থিওরেম এবং অনেক ধরনের মেথড শিখছিলাম, সেইভাবে করতে পারো। অথবা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেটরের থার্ড ডিগ্রি আমার মনে হয় 4 ডিগ্রি পর্যন্ত করা যায়। সো ক্যালকুলেটর ইউজ করলেও কোনো অসুবিধা নাই, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, সিস্টেম নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। মানে
নর্মাল যে লিনিয়ার সিস্টেম সেটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করলেও কোনো অসুবিধা নাই। তো এটাকে যদি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করো দেন পাবা তিনটা ভ্যালু, বা হাতে কলমে করলেও তিনটা ভ্যালু পাবা। একটা হচ্ছে λ1 সমান সমান -3, আরেকটা হচ্ছে λ2 সমান সমান -4, আরেকটা হচ্ছে λ3 সমান সমান 5। এটাকে সলভ করলে এরকম তিনটা ভ্যালু আসবে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এই যে এ ম্যাট্রিক্সটা সেটার আইগেন ভ্যালু। তাহলে আমরা যে তিনটা আইগেন ভ্যালু পাইছি সেই তিনটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে রিয়েল নাম্বার এবং প্রত্যেকটাই আনইকুয়াল একটা আরেকটার সাথে। তার মানে আমাদের ডিস্টিংক্ট রিয়েল আইগেন ভ্যালু এই কেজের মধ্যে আমরা আছি। ঠিক আছে, এখন আমরা বলছি এই কেজে আমাদের সলভ করা খুবই ইজি। প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য একটা করে আইগেন ভেক্টর বের করতে হবে, দেন হচ্ছে জাস্ট ওই সলিউশন গুলো ফর্ম করে লিনিয়ার কম্বিনেশন নিতে হবে। তো দেখি আমরা এখন একবার একটু সলভ করি। যে λ1 সমান সমান কত পাইছি, -3। তো -3 এর জন্য আমি একটু আগে সলভ করে দেখাই। আমাদের এখন কি সলভ করতে হবে মনে আছে তো? আমাদের বেসিক্যালি সলভ করতে হবে a মাইনাস ল্যামডা আই ইন্টু কে সমান সমান 0। এটা হচ্ছে আমাদের সলভ করার টার্গেট। এখন ফর ফর ল্যামডা ইকুয়ালস টু -3, তাহলে এই সিস্টেমটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, a প্লাস 3i ইন্টু কে সমান সমান 0। এটা হচ্ছে যদি আমি ল্যামডার ভ্যালু যদি 0 বসাই, সরি -3 বসাই, ল্যামডার ভ্যালু -3 যদি বসাও এখানে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে a প্লাস λ3i ইন্টু কে সমান সমান 0। এখন এটাকে সলিউশন করতে হবে। তার মানে এই কে এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, কেটা আমরা জানি না। ঠিক আছে, কেটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। তো সলিউশন করার জন্য তুমি ইকুয়েশন আকারে লিখে তারপরে অনেকভাবে বের করতে পারো। তোমাদের লিনিয়ার অ্যালজেব্রায় গাউসিয়ান এলিমিনেশন, গাউস জর্ডান এলিমিনেশন দিয়ে করছিলা, সেটা মনে আছে কিনা দেখো, অগমেন্টেড সলিউশন ফর্ম করে। তাহলে আমরা সেটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে মানে যেহেতু এটা লিনিয়ার অ্যালজেব্রা করে আসছো, সো এখন আর এইচএসসি মেথডে না গিয়ে আমরা ওইটাই ইউজ করি। আমাদের ওখানে লিনিয়ার অ্যালজেব্রা ছিল যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর হচ্ছে ডান দিকের যে ভেক্টর অফ কনস্ট্যান্ট, এই দুইটাকে নিয়ে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতাম। যে অগমেন্টেড ম্যাট্রিক্স অর্থাৎ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে a+3i, আর এভাবে একটা বার চিহ্ন দিয়ে তারপরে জিরোটা হচ্ছে আবার ভেক্টর অফ কনস্ট্যান্ট বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এরকম একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে এরপর আমরা যেটা করতাম যে সেটাকে রো মানে বরাবর অপারেশন করে সেটাকে এচেলন ফর্ম বা রো এচেলন ফর্ম এভাবে নিয়ে দেন হচ্ছে সলিউশন গুলো করতাম, তাহলে তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো আমি দেখাই তাহলে এটাকে আমি হচ্ছে ইকুইভ্যালেন্টলি আমি যদি এখন ভেঙে লিখি, এক্সপানশন করে লিখি, তাহলে কি আসবে। এর ভ্যালু হচ্ছে এখানে এখানে আমরা সরাসরি বসায় ক্যালকুলেশন করে লিখতেছি। এর ভ্যালু বসাবা, দেন 3 × i, তারপরে হচ্ছে সেটাকে যোগ করলে আলটিমেটলি যেটা আসবে আমি সেটা লিখতেছি, -1 1 1, তারপরে 1 8 -1 0 1 0, আর তারপরে একটা দাগ। তারপরে হচ্ছে এখানে এই জিরোটা হচ্ছে কি জিরো, মানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে প্রত্যেকটাই জিরো আসলে, মানে জিরো ম্যাট্রিক্স আর কি। ঠিক আছে, এই যে এই পাশের যে জিরোটা এটা তো আসলে জিরো ম্যাট্রিক্স। তো এই হচ্ছে আমাদের মানে অগমেন্টেড ম্যাট্রিক্স, এবং সেটাকে আমরা এখন রো এচেলন ফর্ম করে করে তারপরে গাউস জর্ডান এলিমিনেশনের সাহায্যে এটাকে এখন সিম্পলিফাই করব। এটা কিভাবে আসলো আবারও বলে দিচ্ছি, যে 3 দিয়ে i কে গুণ করবা, তারপরে সেটা সেই ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স তো তোমাদের জানাই আছে, সেটাকে যোগ করলেই এই ম্যাট্রিক্সটা তৈরি হয়ে যাবে। বা আরো সহজভাবে বললে এই যে এখানে এই যে যে এই জায়গায় ল্যামডার ভ্যালু -3 বসায় দিলেই দেখবা হয়ে গেছে। ল্যামডার ভ্যালু সব জায়গায় -3 বসায় দাও, তাহলে এই যে -3 আর +3 আর -4 -1 থাকে, আর বাকিগুলো যা আছে তাই। তারপরে এখানে 5 মাইনাস -3, তার মানে 5 + 3 তার মানে 8 হয়। তো যাই হোক, ওটা তাহলে পারবা। এখন এটাকে রো এচেলন ফর্ম দেওয়ার জন্য আমরা কিছু অপারেশন করি। প্রথম যেটা আছে, আমাদের টার্গেট হচ্ছে কি, প্রথমে কি করতে হয় যে ফার্স্টে হচ্ছে 3 নাম্বার রো, সেটার মানে প্রথম রো দুইটার সাথে অপারেশন করে, প্রথম রো এর সাথে অপারেশন করে এই দ্বিতীয় রো এবং থার্ড রো, এই দুইটার প্রথমে জিরো আনতে হয়। ঠিক আছে, আর প্রথম রো এর প্রথম এলিমেন্টটা নন জিরো থাকতে হয়। তো অলরেডি এটা নন জিরো আছে, তবে এটা মাইনাস যেহেতু আছে, আমরা চাইলে -1 দিয়ে গুণ করে এটাকে, আচ্ছা এটা পরেই করবো, এটা থাকুক -1ই থাকুক, -1 1 1, এটা 0। তারপরে হচ্ছে দ্বিতীয়টা, এটা
দ্বিতীয়টা যেহেতু তৃতীয়টা আমাদের অলরেডি 0 করা আছে, সো এটা যা আছে তাই থাকলো। আর দ্বিতীয় যেই রোটা আছে সেটাকে আমরা 0 করতে চাচ্ছি। সেটার 0 করতে চাচ্ছি বলতে সেটার প্রথম এলিমেন্টটা আমাদের প্রথম স্টেপে যেটা করতে হয় যে প্রথম রোটা রেখে পরের সবগুলো রোয়ের প্রথম কলামে 0 আনতে হয়। তাহলে অলরেডি আমাদের থার্ড রোতে প্রথম কলামে 0 আছে, তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সেই জন্য এটা যা আছে তাই রেখে দিছি। আর সেকেন্ড কলামের প্রথম সেকেন্ড রো এর প্রথম কলাম এখনো 0 নাই, এটা 1 আছে, তো এটাকে প্রথম রো এর সাথে অপারেশন করে 0 বানাতে হবে। তাহলে তুমি এই দুটাকে জাস্ট যোগ করলেই তো হয়ে যায়। তো এই রো এর সাথে এই রো যদি যোগ করি তাহলে 1 -1 +1 মিলে 0 হয়ে যাবে। সুতরাং আমি এখানে লিখে দিতে পারি যে R2 প্রাইম মানে নিউ R2 যেটা নতুন রো 2 সমান সমান আগের রো 2 প্লাস আগের রো 1। আগের রো 2 আর আগের রো 1 যোগ করলে এখানে R2 প্রাইম সমান সমান এখানে হয়ে যাচ্ছে -1 তারপরে এখানে হচ্ছে 8 আর 1 এখানে আসতেছে 9 আর এখানে আবার আসতেছে -1 আর +1 0 আর এখানে 0 + 0 সমান সমান 0। তাহলে এই হচ্ছে আমাদের একবার অপারেশন করার পরে অগমেন্টেড ম্যাট্রিক্সটা। ঠিক আছে। আচ্ছা এখন আবার আর এটা তো 0ই থাকবে। আচ্ছা এখন আবার অপারেশন করে এখন টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে যে এই সেকেন্ড কলামে 0 আনা। ঠিক আছে। তো সেটা করার জন্য দেখো কি করা যায়, যে যদি প্রথমটা যা আছে তাই থাকলো -1 1 1 0 আর এটা 0 9 0। এখন হচ্ছে সেকেন্ড রো এর সাথে থার্ড রো এর অপারেশন করে আমাদের যেহেতু এই দুইটাই 0 চলে আসছে, সেকেন্ড রো এবং থার্ড রো দুইটারই প্রথম কলাম 0 চলে আসছে, এখন আমাদের এই সেকেন্ড রো এর সেকেন্ড কলাম এটা 1 রাখতে হবে, বা 1 বা নন জিরো কিছু টার্ম রাখতে হবে। 1ই আমরা আনবো, 9 দিয়ে ভাগ করে দিলে সেটা পরে করব। আহ, উম, বা একবারই করে দিই, এখানেই করে দিই, তাহলে একটা স্টেপ কম লাগবে, বেশি লেখা লাগবে না। ওকে, সো এখন হচ্ছে আমাদের টার্গেট হলো যে সেকেন্ড রো এর ফার্স্ট কলামটাকে 1 করতে হবে এবং তারপরের যত রো আছে অর্থাৎ থার্ড রো সেটার সেকেন্ড কলামকে 0 করতে হবে। তো যদি হচ্ছে এখানে আমরা সেকেন্ড রোটাকে 9 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমাদের R2 প্রাইম সমান সমান আগের R2 ডিভাইডেড বাই 9। এটা যদি করি তাহলে আমাদের এখানে হয় 0 1, 0 কে 9 দিয়ে ভাগ করলে 0, 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, এখানে আবার 0, এখানে আবার 0। আচ্ছা আর থার্ড রো যেটা আছে থার্ড রোতে আমাদের এখন টার্গেট হচ্ছে থার্ড রো এর সেকেন্ড কলামে 0 আনতে হবে। ঠিক আছে। তো তাহলে এখানে চিন্তা করো যে যদি আমি থার্ড রোটাকে 9 দিয়ে বা এটাকে 9 দিয়ে ভাগ করে এটা থেকে বিয়োগ করলেও হবে বা একই কথা, তাহলে এখানে লিখি যে R3 প্রাইম সমান সমান আগের যে R3 ছিল আগের R3 থেকে বিয়োগ করতেছি -R2 ডিভাইডেড বাই 9। যে R2 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 0 1 0, আর সেটাকে যদি হচ্ছে এইটা থেকে R3 থেকে বিয়োগ করে দেই তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে আবার 0, 0 থেকে 0 বিয়োগ করলে আবার 0। তাহলে দেখো আমাদের এবার কি আসলো, এরকম ফর্ম আসছে। এখানেও থেমে যেতে পারো বা চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। আমরা উপরে এখনো এইটা 1 হয় নাই, সো এটাকে আগে একটু 1 দিয়ে গুণ করি, তাহলে -1 দিয়ে গুণ করি। -1 দিয়ে যদি এই পুরো রোটাকে গুণ করি, যে কোনো একটা রোকে একটা স্কেলার দিয়ে গুণ করা যায় সেম স্কেলার দিয়ে, তাহলে এটা হবে 1, এটা হবে -1 আর এখানে 0 কে -1 দিয়ে গুণ করলে 0ই। আচ্ছা আর এটা 0 1 0 যা আছে থাকুক, এটা 0 আর এটা 0 0 0 0। তাহলে এটা হচ্ছে R1 প্রাইম সমান সমান -1 ইন্টু R1, আগের R1টাকে -1 দিয়ে গুণ করছি। আচ্ছা নেক্সট এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করা যায় তাহলে আরো সুবিধা হবে। এখানে দেখো যে সেকেন্ড রো তো 0 আসছেই, আহ, প্রথমে 0 আসছে, সেকেন্ড কলামে 1 আসছে, ঠিকই আছে। থার্ড কলাম পুরোটা 0 হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই আমাদের এখানে। এখন এখানে আর কিন্তু 1 আসা সম্ভব না, অটোমেটিক্যালি যেহেতু 0 হয়ে গেছে তুমি আর চেষ্টা করলে এখানে 1 আনতে পারবা না। এখানে 1 আনলে তখন দেখবা যে আবার এ পাশে 1 চলে আসছে বা নন স্কেলার কিছু চলে আসছে। আচ্ছা যাই হোক, তো এখন যেটা এখানে আরেকটু সিম্পলিফাই যেটা করা যায়, যেহেতু এখানে 1 আছে এখানে -1 আছে, সো আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এখানে দেখো আর ওয়ান প্রাইম সমান যদি হচ্ছে R1 প্লাস আর টু করি, এটা আমরা করতেছি অপশনাল হিসেবে, মানে এই অর্থে যে তুমি এই প্রপার্টি অর্থাৎ সেকেন্ড
রো এর প্রথম কলাম 0, ফার্স্ট রো এর প্রথম কলাম হচ্ছে 1, সেকেন্ড রো এর প্রথম কলাম 0, থার্ড রো এর প্রথম 2 কলাম 0। এই এই প্রপার্টি ঠিক রেখে তুমি যদি অপারেশন করতে পারো তাতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এবং এই ডায়াগোনালি নন জিরো রাখার চেষ্টা করে। সো তাহলে এখন এটা যদি করি R1 প্লাস R2 করি, তাহলে 1 প্লাস 0 করলে আবার 1ই আসে, -1 প্লাস 1 করলে এখানে 0 আসে, আর -1 প্লাস 0 করলে হচ্ছে -1 আসে, আর ডান পাশে 0 প্লাস 0 করলে 0 আসে। আর সেকেন্ড রো যেটা আছে সেটা থাকলো, সেটা যা আছে তাই থাকুক। আচ্ছা, তারপরে হচ্ছে 0 1 0 0, এখানে 0 0 0 0। তাহলে দেখো কি আসলো আলটিমেটলি, এর চেয়ে আর সিম্পলিফাই করা সম্ভব না। আলটিমেটলি আমাদের রো রিডিউসড ফর্মটা আসলো 1 0 -1 0 1 0, এই ফর্মটা আসলো। এখন এটাকে তুমি হচ্ছে যদি ইকুয়েশনে কনভার্ট করো, ইকুয়েশন স্টাইলে আমরা যদি লিখি, তাহলে আমাদের আন্দোলন গুলো হচ্ছে ছোট হাতের k1, তাহলে এখানে হবে 1 ইন্টু k1 প্লাস 0 ইন্টু k2, তাহলে ওই টার্মটা আর থাকবে না, আর -1 ইন্টু k3, তাহলে এখানে 0 আর এখানে -k3 লিখতে পারি। তো সোজা কথায় k1 মাইনাস k3 সমান হচ্ছে 0। আর সেকেন্ড রো, তো এটা থেকে যদি এটাকে যদি ইকুয়েশনে কনভার্ট করি তাহলে আসবে k2 সমান 0। আর থার্ড রো এটা তো পুরোটা 0 হয়ে গেছে, সো আমাদের আলটিমেটলি দুইটা ইকুয়েশন থাকতেছে ইন 3 ভেরিয়েবলস। এখন আমরা চিন্তা করো যে লিনিয়ার অ্যালজেব্রার আবার সেই লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট আসতেছে, যে যদি হচ্ছে তোমাদের সবকিছু সিম্পলিফাই করার পরে, গাউস জর্ডান এলিমিনেশন করার পরে যদি দেখা যায় যে আমাদের এখন নাম্বার অফ ভ্যারিয়েবলের চেয়ে নাম্বার অফ ইকুয়েশন কমে গেছে, তাহলে কি হবে? যে যেটা হচ্ছে যেই ভ্যারিয়েবলটা, এখানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমরা পাইছি সেটা হচ্ছে k2 সমান 0, আর বাকি দুইটা এই ইকুয়েশন দ্বারা রিলেটেড, বা আরো সহজভাবে লিখলে k1 সমান k3, আরেকটা হচ্ছে k2 সমান 0। তার মানে আমাদের এখানে একটা ফ্রি ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? যে তিনটা ইকুয়েশন, সরি দুইটা ইকুয়েশন, তিনটা আননোন, তাহলে আমাদের ইনফাইনাইট সংখ্যক সলিউশন হয়, যার মধ্যে একটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল, ঠিক আছে? তো k3 এর ভ্যালু আমরা ইচ্ছামতো ধরো, আমরা ধরে নিলাম যে k3 টা হচ্ছে ভ্যারিয়েবল, k3 এর ভ্যালু তুমি যা বসাবা সেই অনুযায়ী তাহলে k1 তুমি বের করতে হবে। k1 এর ভ্যালু যেহেতু k3 এর সমান, এখানে আবার এই চিন্তা করো না যে k1 k3 দুইটাই ফ্রি ভ্যারিয়েবল, এরকম না। কারণ k1 k3 দুইজন ডিপেন্ডেন্ট। k3 কে যদি আমি ফ্রি চিন্তা করি, তাহলে k3 এর ভ্যালু যা বসাবো আরবিট্রারিলি k1 এর ভ্যালু সেমই বসাতে হবে, যেহেতু এই ইকুয়েশন আমাকে স্যাটিসফাই করতে হবে। তার মানে একজন হচ্ছে ফ্রি। তুমি চাইলে k1 ও ফ্রি ধরতে পারো, k3 তাহলে k1 এর সমান। আর k2 তো ফিক্সড, k2 এর ভ্যালু সমান 0 আমরা পাইছি সমাধান করে। সুতরাং একজন ফ্রি, বাকি দুইজন হচ্ছে, একজন ওর উপরে ডিপেন্ডেন্ট আর একজন তো ফিক্সড। তো তাহলে আমাদের ক্যাপিটাল কে এটা সমান আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল কে সমান স্মল k1 স্মল k2, এটা ছিল ক্যাপিটাল কে এর ডেফিনেশন, বাই ডেফিনেশন ক্যাপিটাল কে সমান স্মল k1 স্মল k2 স্মল k3। তাহলে সমান আমরা এই ক্যাপিটাল k1 এটা, সরি স্মল k1 এটা সমান পাইছি স্মল k3, আর k2 সমান পাইছি হচ্ছে 0, আর k3 এটা আমরা ধরে নিচ্ছি ফ্রি ভ্যারিয়েবল, তাহলে k3 থাকলো, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে এটাকে আমরা ভ্যারি করতেছি। তুমি চাইলে k1 ও বসাতে পারো, এটা বললামই, সো এটা কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো যে এইটা হচ্ছে আমাদের সলিউশন, নন জিরো সলিউশন। আমাদের এই যে যে আমরা কে খুঁজতেছিলাম, নন জিরো কে, এটা পাইছি, ঠিক আছে? এখন এখানে মানে তার মানে একটা কে না, অসংখ্য কে আছে, আইগেন ভেক্টর অসংখ্য আছে নন জিরো। k3 এর ভ্যালু তুমি যে কোনো নন জিরো, k3 এর ভ্যালু যদি 0 ছাড়া অন্য যে কোনো কিছু চয়েস করো, 0 চয়েস করলে তখন সবগুলো 0 চলে আসে। সেকেন্ড এলিমেন্ট অলরেডি 0 আছে, আর ফার্স্ট আর থার্ড এলিমেন্ট k3 সমান, সো k3 যদি 0 ধরো তাহলে 0 আসবে। আদারওয়াইজ k3 যে কোনো নন জিরো ভ্যালুর জন্য এই তুমি একটা যে ভেক্টর পাবা সেটাই ওটার একটা আইগেন ভেক্টর হবে। তো এখানে আমরা সুবিধার জন্য k3 এর ভ্যালু 1 ধরতেছি, বা তোমরা হয়তো লিনিয়ার অলজেব্রা এভাবেও লিখে আসছো, এটাকে এভাবেও লেখা যায় যে k3 টাকে আমি কমন নিয়ে এভাবে লিখতে পারি 1 0 1, ঠিক আছে? k3 টাকে কমন নিয়ে, এই যে এখানে তাহলে 1 থাকে, এখানে তো 0 0ই, আর 0 থেকে তো k3 কমন নেওয়াই যায়, কারণ 0 সমান 0 ইন্টু k3, আর k3 টাকে কমন নিয়ে নিলে এখানে 1। তাহলে এই যে যে 1 0 0, k3 ইন্টু 1 0 0, এই
100টা তোমাদের মনে পড়ে কিনা দেখো, এটাকে আমরা বলতাম এটা হচ্ছে বেসিস ভেক্টর, এটা হচ্ছে আইগেন স্পেস, আইগেন স্পেসের বেসিস। লিনিয়ার অ্যালজেব্রা বইটা আবার খুলতে হবে তোমাদের, আমি জানি। তো বেসিস, আইগেন স্পেস এগুলো হয়তো মনে নাই। অর্থাৎ আমি এখানে যেটা বলতেছি যে এখানে আসলে আমাদের আইগেন ভেক্টর বের করা টার্গেট ছিল। ল্যামডা ইকুয়াল টু আমরা বসাইছিলাম -3, ল্যামডা ইকুয়াল টু -3 এর জন্য আইগেন ভেক্টর খুঁজতেছি। এখন আমরা দেখলাম যে ল্যামডা ইকুয়াল টু -3 এর জন্য একটা আইগেন ভেক্টর না, অসংখ্য আইগেন ভেক্টর আছে নন জিরো। এই যে অসংখ্য আইগেন ভেক্টর আছে, তুমি k3 এর ভ্যালু তো জিরো ছাড়া যে কোনো ভ্যালু বসালেই একটা করে আইগেন ভেক্টর তৈরি হবে। এবং তুমি সেটা ওখানে ওই সিস্টেমে বসায় দেখবা যে সিস্টেম সলভ করবে, অবশ্যই সিদ্ধ করবে, কারণ আমরা তো ওই সিস্টেমটাকে সলভ করেই কেটা বের করছি। সো এই স্মল k3 এর ভ্যালু তুমি যে কোনো রিয়েল নাম্বার বসালেই এই যে ক্যাপিটাল কে ভেক্টরটা পাবা সেটা একটা আইগেন ভেক্টর হবে এই আইগেন ভ্যালুর জন্য। এখন যেহেতু অসংখ্য ভেক্টর আছে, তার মানে একটা ভেক্টর স্পেস আছে তোমার কাছে, ঠিক আছে? সো সেই ভেক্টর স্পেসের তাহলে আমাদের বেসিস কোনটা, অর্থাৎ কোন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো দিয়ে ওই স্পেসটা জেনারেট হচ্ছে। বেসিসের ডেফিনিশন যা ছিল যে কতগুলো ভেক্টর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং তারা যদি একটা ভেক্টর স্পেসের সকল ভেক্টরকে জেনারেট করে তখন তাদেরকে বেসিস বলা হয়। এখানে আমি সহজে বুঝাই যে তুমি k3 এর ভ্যালু যাই নাও না কেন, আলটিমেটলি তো আমাদের কেটা সমান সমান কি আসছে, কেটা সমান সমান ক্যাপিটাল কে সমান সমান আসছে k3 0 k3, বা আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি k3 1 0 1। এখন এইটাকে আমরা এই ভেক্টরটাকে আমরা বেসিস বলতেছি এই জন্য যে k3 এর ভ্যালু তুমি যাই নাও, আলটিমেটলি এই k এর ভ্যালুটা এই 101 এর k3 ইনটু k3 মাল্টিপল হবে, ঠিক আছে? তার মানে যে কোনো আইগেন ভেক্টরই এই 101 ভেক্টরটার সাথে k3 কে মাল্টিপ্লাই করে তৈরি করা যাবে। অর্থাৎ এই ক্যাপিটাল কে এর ভ্যালু যাই হোক না কেন, ডিপেন্ডস অন k3 এর ভ্যালু। k3 এর ভ্যালু যদি আমি 5 বসাই তাহলে আলটিমেটলি আসবে 505। তো সেটাকে লেখা যেতে পারে 5 ইনটু 101। তাহলে এই যে 101 ভেক্টরের 5 মাল্টিপল, তার মানে এই 101 ভেক্টরটা দিয়ে এই ভেক্টরটাকে জেনারেট করা যাচ্ছে। সো এই একটা ভেক্টর দিয়েই আসলে সবগুলো জেনারেট হবে। এখন তুমি অন্যভাবেও বলতে পারো যে স্যার আমি তো তাহলে 505 কে বেসিস ধরি আমি, এবং এইভাবে লিখি যে 505 থেকে তো এই 101 যেটা সেটাকে 1/5 ইন্টু 101, সরি 101 যেটা সেটাকে এভাবেও তো লেখা যায় যে 1/5 ইন্টু 505 সমান সমান 101। তাহলে 101টাকেও তো 505 দিয়ে জেনারেট করা যাচ্ছে, 1/5 দিয়ে যদি গুণ করি এটা একটা স্কেলার মাল্টিপল, সেটার দিয়ে তো তাহলে এই 505 দিয়ে তো 101 কে জেনারেট করা যাচ্ছে। হ্যাঁ সেটাও সত্য, ঠিক আছে, কারণ আমরা জানি যে বেসিস ইউনিক হইতে হবে এরকম কোনো কথা নাই। কোনো একটা আইগেন স্পেসের বেসিস অনেকগুলো থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। সোজা কথায় ওই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে এবং তারা পুরো স্পেসটাকে জেনারেট করতে পারতে হবে। তো তুমি চাইলে 505 কেও তুমি k3 এর ভ্যালু যদি 5 নাও তাহলে 505 যে ভেক্টরটা আসে সেটাকেও তুমি চাইলে আইগেন ভেক্টর বলতে পারো এবং সেটাকেও বেসিস বলতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। কারণ আলটিমেটলি ওই 505 দিয়েও তুমি সবগুলোকে জেনারেট করতে পারবা, ঠিক আছে? তো টু ডাইমেনশনে যদি চিন্তা করি তাহলে আমাদের এই যে একটা ভেক্টর তোমরা তো পড়ে আসছো যে 0 1, এটা আর হচ্ছে 1 0, এই দুইজন হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ এই দুই ভেক্টর দিয়ে 1 0 আর 0 1 এই দুইজনকে দিয়ে লিনিয়ার কম্বিনেশন করে, অর্থাৎ একে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে আর একে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে সেই দুটোকে যোগ করে তুমি এই প্লেনের যত ভেক্টর আছে, যত দিকে যত ভেক্টর আছে সবাইকে জেনারেট করতে পারবা, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এই বড় ভেক্টরটা জেনারেট করতে চাই তাহলে এই যে 0 1 যে ভেক্টরটা আছে 0 1, সেই ভেক্টরটাকে যদি ধরো এটা যদি 505 ভেক্টর হয় তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে আর এই 10 যে ভেক্টরটা আছে 10 যে ভেক্টরটা আছে, সরি এটা 0 1 না, আমি উল্টায় ফেলছি, এটা এটা হবে হচ্ছে এক্স x1 10, এটা 10 আর এটা হচ্ছে 50, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে 50। তো ধরো তুমি 50 ভেক্টরটাকে যদি জেনারেট করতে যাও এই দুইটা ভেক্টরের সাহায্যে 10 এবং 01, সেটাকেও তো জেনারেট করা যাবে তাই না? কারণ আমি এটাকে গুণ করব 5 দিয়ে, 10টাকে গুণ করব 5 দিয়ে, তাহলে এটার 5 গুণ হচ্ছে এটা, আর এটাকে গুণ করব 0 দিয়ে, তারপরে দুইটার লিনিয়ার কম্বিনেশন নিলে এটাকে 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে, তাহলে হয়ে যাচ্ছে। একইভাবে যদি এই বরাবর কোনো একটা ভেক্টর থাকে তাহলে আলটিমেটলি এইটার যতটুকু মাল্টিপল
কতটা মাল্টিপল নিতে হবে, আর এটার যে কয়টা মাল্টিপল সেটা নিয়ে তারপর দুটো যোগ করলেই তো এখানে চলে যাবে তুমি। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশন ভেক্টর দিয়েও চিন্তা করা যায়। আচ্ছা যাই হোক, তো এটা আসলে এখানে ব্যাখ্যা করার কথা না। আমি তোমাদেরকে এই জন্য ব্যাখ্যা করলাম যে এই কে3 এর ভ্যালু কত নিবা এটা নিয়ে অনেকেই মানে দোটানায় পড়ে যাও যে আসলে বুঝতেছি না কে3 এর ভ্যালু কত নিব। সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে যে তুমি ওই কে কে ক্যাপিটাল কে যেটা পাইছো সেটা যখন এভাবে লিখবা সবগুলো, তারপরে সেখান থেকে কে3 এর ভ্যালুটা কমন নিয়ে নিবা, নেওয়ার পরে যেটা থাকে এখন বলে দিবা যে চুজিং কে3 সমান সমান 1, কে3 সমান সমান 1 ধরলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল কে সমান সমান, এখানে যদি 1 বসায় দেই তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে 101। এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড। আর তুমি চাইলে এখান থেকে লিখে যে কে সমান সমান তাহলে এটা আসে, এখন কে3 এর ভ্যালু সমান সমান 1 বসায় পাই 101, বা তুমি যদি 2 বসাতে চাও তাতেও কোনো সমস্যা নাই। শর্তটা হচ্ছে আমাদের এই কে ভেক্টরটা জিরো আসা যাবে না, সবগুলো কম্পোনেন্ট জিরো হওয়া যাবে না, কোনো একটা কম্পোনেন্ট নন জিরো থাকতে হবে। ঠিক আছে, তাহলেই ওইটা আমরা নন ট্রিভিয়াল ভেক্টর হবে, নন ট্রিভিয়াল সলিউশন হবে এবং সেটা একটা আইগেন ভেক্টর হবে এবং সেই ক্ষেত্রে আমরা সলিউশনটা লিখতে পারবো। তাহলে আমরা দেখলাম যে কোথায় গেছিলাম, এই যে ল্যামডা ইকুয়ালস টু -3। সো ল্যামডা ইকুয়ালস টু -3 এর জন্য আমরা কে1, এটা ক্যাপিটাল কে1 নাম দিলাম আমরা, যেহেতু আমাদের আরো দুইটা ল্যামডা আছে সেগুলোর জন্য তো একটা করে আইগেন ভেক্টর পাবো, এই জন্য এটার নাম দিলাম ক্যাপিটাল কে1। এটা আবার স্মল কে1 এর সাথে গুলায় ফেলো না, ক্যাপিটাল কে1 এটা আমাদের এই ল্যামডা 1 এর আইগেন ভেক্টর, সেটা আমরা পাইছি 101। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে এখন কি করতে হবে, আবার ল্যামডার ভ্যালু -4 বসায় আবার এই যে রো অপারেশন করতে হবে, তারপরে রো অপারেশন করে আলটিমেটলি সেখান থেকে কে একটা বের করতে হবে। তো ল্যামডার ভ্যালু যদি হচ্ছে এভাবে বসাও, আমি আবার এটা একটু শর্টকাটে দেখাই, তখন আমাদের এ মাইনাস ল্যামডা আই, ল্যামডার ভ্যালু হচ্ছে -4, তাহলে -4 যদি এখানে বসায় দিই তাহলে এখানে হবে হচ্ছে এ প্লাস 4i ইন্টু কে সমান সমান 0, এটা সলভ করতে হবে। ঠিক আছে, তো তার মানে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা হবে এ প্লাস 4i, তারপরে একটা দাগ দিয়ে 0, এটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন আবার এই যে এ প্লাস 4i এটার ভ্যালু বের লিখে এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে সেটাকে অপারেশন অপারেশন করে লাস্টে দেখবা যে এরকম আসছে 10 -10 011 000, এখানে 000, এরকম একটা মানে ফাইনালি গাউস জর্ডান এলিমিনেশন করার পরে ফাইনাল ম্যাট্রিক্সটা এরকম হবে। তাহলে এখন এটাকে যদি হচ্ছে আবার আমরা হচ্ছে ইয়াতে নেই, সিস্টেম আকারে লিখি, তাহলে কে1 -10 কে3 সমান সমান হচ্ছে 0, আর এখান থেকে আসবে হচ্ছে কে2 প্লাস কে3 সমান সমান 0, আর পরেরটা তো ইকুয়েশন ভ্যানিশড, ইকুয়েশন যেহেতু সবগুলো জিরো সো এটা তো আর নাই, সবগুলো যেহেতু জিরো হয়ে গেছে। তো তাহলে আবারও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা ভ্যারিয়েবল, দুইটা ইকুয়েশন, তার মানে আবার আমাদের একজন আননোন হবে। সো এখান থেকে আবার লেখা যায় আরো সিম্পলিফাই করে কে1 সমান সমান 10 কে3, কে2 সমান সমান -কে3, কে1 আর কে2 কে কে3 দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, আর কে3 নিজেকে মানে কে3 কে ফ্রি ফ্রি ধরলাম যে কে3 হচ্ছে আরবিট্রারি, আর কে3 এর ভ্যালু আমরা যেটা ধরবো সেই অনুযায়ী কে1 আর কে2 এই দুই ইকুয়েশন থেকে বের করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের ক্যাপিটাল কে, এটা কি আসলো, ক্যাপিটাল কে না লিখে আমরা ক্যাপিটাল কে2 লিখি, কারণ হচ্ছে তাতে আমাদের আহ বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা আমাদের ল্যামডা 2 এর জন্য। ঠিক আছে, তো তাহলে আমরা এই, আচ্ছা এখানে তাহলে কে11 লিখতে হবে আর কি, মানে বোঝানোর জন্য যে সরি কে21, কে মানে এটা হচ্ছে সেকেন্ড ভেক্টরের প্রথম কম্পোনেন্ট আর কি, সেকেন্ড আইগেন ভেক্টর, বা এখানে কে দিয়েই লিখি পরে কে2 বসাই দেবো, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখানে স্মল কে2 স্মল কে3, এটা ছিল হচ্ছে আমাদের ক্যাপিটাল কে, আর স্মল কে1 মানে হচ্ছে আমরা পাইছি 10 কে3, স্মল কে2 পাইছি -কে3, আর কে3টা তো ফ্রি ধরছি, তার মানে কে3 যা আছে তাই। তাহলে এখন এখান থেকে তুমি হচ্ছে আইগেন ভেক্টরটা বের করতে হবে।
এখন k3 যে কোনো ভ্যালু চুজ করতে পারো, অথবা ওই যে সিস্টেমে দেখাইছি যে k3 টাকে কমন নিয়ে নিবা। কমন নিয়ে নিলে এখানে থাকবে 10, এখানে থাকবে -1, এখানে থাকবে 1। তাহলে আমাদের এই k3 এর ভ্যালু আমরা যদি 1 চয়েস করি, 1 চয়েস করলে এখানে বসায় দিলে তাহলে আমাদের আলটিমেটলি আইগেন ভেক্টরটা আসলো 10 -1 আর 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা 2 এর জন্য। তাহলে ল্যামডা 2 এর জন্য যেহেতু এটাকে আমরা লিখবো যে ল্যামডা 2 এর জন্য আইগেন ভেক্টরটা হচ্ছে ক্যাপিটাল K2 সমান সমান 10 -1 1। এটা হচ্ছে আমাদের ল্যামডা 2 এর জন্য। তো সিমিলার ওয়েতে ল্যামডা 3 এর জন্য আর আমি বের করতেছি না। ল্যামডা 3 এর জন্য তোমরা নিজেরা করে ক্যাপিটাল K3 সমান সমান দেখবা ওখানে আসে 1 8 1, এরকম একটা আসবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা আইগেন ভেক্টর। তোমরা যদি k3 এই যে স্মল k3 এর ভ্যালু অন্য কিছু চয়েস করো তাহলে এরকম নাও আসতে পারে, আমাদের তাতে কোনো অসুবিধা নাই। এখন তাহলে λ1 λ2 λ3 বের হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে ক্যাপিটাল x1 সমান সমান কি লিখবো? ক্যাপিটাল x1 মানে হচ্ছে এই ক্যাপিটাল k1। ক্যাপিটাল k1 হচ্ছে এটা। তাহলে ক্যাপিটাল k1 ইনটু e টু দি পাওয়ার λ1t। λ1 এর ভ্যালু হচ্ছে -3 -3t। তারপরে x2 হচ্ছে x2 সমান সমান ক্যাপিটাল K2, তার মানে হচ্ছে 10 -1 1 ইন্টু ই টু দি পাওয়ার এই যে λ2 মানে হচ্ছে -4t। আর x3 সমান সমান আসবে x3 সমান সমান ক্যাপিটাল K3, তার মানে 181। এই যে আমাদের ক্যাপিটাল K3। আর λ3 এর ভ্যালু কত ছিল? λ3 এর ভ্যালু ছিল 5। তাহলে ই টু দি পাওয়ার 5t। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা সলিউশন, x1 ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল x3। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে? সিস্টেমের জেনারেল সলিউশন ক্যাপিটাল x সমান সমান এই c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3। তিনটা সলিউশন যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট পাই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাদের সবগুলো লিনিয়ার কম্বিনেশন তো জেনারেল সলিউশন সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে এই ক্যাপিটাল x1 ক্যাপিটাল x2 ক্যাপিটাল x3 হচ্ছে আমাদের এই তিনটা সলিউশন। আর c1 c2 c3 যে স্মল c1 c2 c2 c3 লিখছি এরা হচ্ছে স্কেলার, তাই না? আরবিটারি স্কেলার। তো এখন এটাকে সিম্পলিফাই করো। c1 -1 0 1 এখানে বসায় দাও ভ্যালু ই টু দি পাওয়ার -30t প্লাস c2 10 -1 1 ই টু দি পাওয়ার -40 প্লাস c3 181 টু দি পাওয়ার 5t। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। আরো সিম্পলিফাই করি, এখনো সিম্পলিফিকেশন শেষ হয় নাই। চাইলে পরীক্ষার সময় না থাকলে এখানে শেষ করে দিতে পারো, বাট আর একটু সিম্পলিফাই করলে তাহলে এই প্রথমটাকে c1 দিয়ে গুণ করে তাহলে আলটিমেটলি লেখা যাবে c1 ই টু দি পাওয়ার -30t। দেখো আমি ওই ফাইনাল ভার্সনে আনতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ক্যাপিটাল এক্স সমান সমান কি ছিল? এক্স ওয়াই জেড আমরা ধরে নিয়েছিলাম। ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড। তো এক্স এর ফাংশনটা কি হবে, ওয়াই এর ফাংশনটা কি হবে, জেড এর ফাংশনটা কি হবে, সেটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, সেটা ফাইনালি ওই ফর্মে আনতে চাচ্ছি যে এক্স অফ টি ওয়াই অফ টি জেড অফ টি, এইভাবে জানতে চাচ্ছি। তো সেই ফর্মে নেওয়ার জন্যই সিম্পলিফিকেশনটা করতেছি। তাহলে c1 দিয়ে এই 1 কে গুণ করলে c1, আর সেটার সাথে আবার ই টু দি পাওয়ার -3t গুণ করলে তাহলে c1 ই টু দি পাওয়ার -3t। তারপরে এখানে মাঝখানে 0 দিয়ে গুণ করলে সব জিরোই হবে। আর তারপরে আবার c1 ই টু দি পাওয়ার -3t। আচ্ছা, প্লাস এখানে হচ্ছে 10 c2 ই টু দি পাওয়ার, এখানে যদি গুণ গুণ করি ই টু দি পাওয়ার কি আছে -40 -40। তারপরে এখানে হচ্ছে c2 দিয়ে -1 কে গুণ করলে -c2 ই টু দি পাওয়ার -40। আর c2 দিয়ে 1 কে গুণ করলে c2 ই টু দি পাওয়ার -40। প্লাস এখানে c3 দিয়ে প্রথমটাকে গুণ করলে c3 ই টু দি পাওয়ার 5t। আর 8 c3 ই টু দি পাওয়ার 5t। এখানে হচ্ছে c3 টু দি পাওয়ার 5t। ওকে, সো এখন তাহলে কি করতে হবে? এই তিনটাই যেহেতু হচ্ছে আমাদের 3/1 কলাম ভেক্টর, তিনটা কলাম ভেক্টর যোগ করতে হবে, যোগ আকারে আছে। তো সবগুলো আমরা এখন যোগ করে দিব।
তাহলে আলটিমেটলি আমাদের এই পাশে এক্স ওয়াই জেড যা আছে থাকলো বাম পাশে, আর এখানে সবগুলো যোগ করে যদি দেই তাহলে এখানে আসবে হচ্ছে প্রথমটা যোগ করে দিলে আমাদের তো 3/1ই একটা কলাম ভেক্টর হবে, এটাও 3/1, এটাও হচ্ছে তিনটা সারি একটা কলাম, এটা হচ্ছে তিনটা সারি একটা কলাম, তাহলে সবগুলো যোগ করলেও 3/1 একটা কলাম ভেক্টর হবে। তাহলে যোগগুলো হবে হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ, তাহলে এটার সাথে এটা যোগ, তাহলে আলটিমেটলি আসবে C1 e⁻³ প্লাস 10 C2 e⁻⁴ প্লাস C3 e⁵ এটা হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টটা যোগ করার পরে। তারপরে সেকেন্ডটা কি আসবে, সেকেন্ডটা আসবে হচ্ছে 0, তাহলে এখানে আছে 0, 0 আর আমাদের লেখার দরকার নাই, এটার সাথে যোগ করতে হবে এটা, তার মানে -C2 e⁻⁴ প্লাস 8 C3 e⁵ এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট আসবে হচ্ছে এইটা C1 e⁻⁻³ তারপর হচ্ছে প্লাস C2 e⁻⁴ আর প্লাস C3 e⁵ তাহলে দিস ইজ দ্য ফাইনাল ভার্সন সিম্পলিফিকেশনের পর। এখন এটাকে তাহলে দুই পাশ থেকে যদি আমরা কম্পোনেন্ট ইকুয়াল করি, এ পাশেও 3/1 একটা কলাম ভেক্টর আছে, এ পাশেও 3/1 একটা কলাম ভেক্টর আছে, দুই পাশ থেকে তাহলে কম্পোনেন্ট গুলো ওই ফার্স্ট কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট এগুলো এই পাশের কম্পোনেন্ট গুলোর সাথে ইকুয়াল করলেই আমরা আলটিমেটলি সলিউশন গুলো পেয়ে যাচ্ছি যে এক্স অফ টি, প্রথমটা এক্স অফ টি সমান হবে এই যে C1 e⁻⁻³ প্লাস 10 C2 e⁻⁴ প্লাস C3 e⁵ এইটা হচ্ছে আমাদের এক্স অফ টি। তাহলে একইভাবে ওয়াই অফ টি এটা হবে হচ্ছে -C2 e⁻⁻⁴ প্লাস 8 C3 e⁵ আর জেড অফ টি যেটা সেটা আসবে কত, থার্ড কম্পোনেন্টটা C1 e⁻⁻³ প্লাস C2 e⁻⁻⁴ প্লাস C3 e⁵ তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি আমাদের যে এক্স ওয়াই জেড টি আমাদের মেইন সিস্টেমে যেটা ছিল আননোন এক্স ওয়াই জেড, সেই তাদের আলটিমেট সলিউশন, আলটিমেট ফাংশনটা হচ্ছে এইটা সলিউশন ফাংশন। টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্স ওয়াই জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো এই ইন টার্মস অফ টি আমরা প্রত্যেকটা আননোন ফাংশন এখানে পেয়ে গেছি, যেখানে C1 C2 C3 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন দেয়া থাকে তাহলে আমরা এই C1 C2 C3 ইনিশিয়াল কন্ডিশন গুলো এখন অ্যাপ্লাই করে C1 C2 C3 ভ্যালু গুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সলিউশন। যদি ডিস্টিংক্ট রিয়েল আইগেন ভ্যালু হয় তাহলে সেই ক্ষেত্রে সলিউশন করার প্রসেস আমাদের অরিজিনাল যে সিস্টেমটা ছিল দেয়া এই যে এইখানে এই সিস্টেমটা, তাহলে এই যে এক্স ওয়াই জেড সেটা আমরা বের করে ফেললাম। তো এটা হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল আইগেন ভ্যালুর বেলায়। যদি হচ্ছে ডিস্টিংক্ট রিয়েল না হয়ে রিপিটেড হয় তাহলে অন্যরকম হবে, কমপ্লেক্স হলে অন্যরকম হবে, সেগুলো কেমন হবে সেগুলো নেক্সট ক্লাসে দেখবো। তাহলে কেস ওয়ানটা তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে 3/3টা আমি করে দিলাম, 2/2 তাহলে তোমরা পারবা। সো আজকে তাহলে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা রিপিটেড এবং ইয়াটা আলোচনা করব, কমপ্লেক্সটা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।